আসসালামু আলাইকুম সবাইকে। মাফিয়া উইকনেস পার্ট 16। তো চলুন গল্পে ফিরে যাই। রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে মেঝেতে, কিন্তু তার সেদিকে খেয়াল নেই। জ্যাকের বাধা তুচ্ছ করে সে টলতে টলতে ওটির সামনে গিয়ে দাঁড়ালো। সেখানে আশিককে বিধ্বস্ত অবস্থায় বসে থাকতে দেখে জায়ানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কিছুক্ষণ পর ওটির দরজা খুলে বেরিয়ে এলেন প্রধান সার্জন, তার আপন রক্তে ভেজা, হাতে গ্লাভস। জায়ান টলতে টলতে গিয়ে ডাক্তারের কলার খামচে ধরল। ডাক্তার, আমার ইনায়া কেমন আছে? ডাক্তার ক্লান্ত স্বরে গ্লাভস খুলতে খুলতে বললেন, বাঁচবে কি বাঁচবে না তার কোনো গ্যারান্টি নেই, আমরা দিতেও পারছি না। কথা আসা মাত্রই আশিক ডুগরে কেঁদে উঠল। জায়ান হিংস্র পশুর মতো ডাক্তারের কলার আরও শক্ত করে চেপে ধরল। তুই ডাক্তার হয়ে এই কথা বলিস কিভাবে? তুই ওকে বাঁচাবি, যেভাবে পারিস বাঁচাবি। জ্যাক তাড়াতাড়ি জায়ানকে সরিয়ে দিল। ডাক্তার নিজেকে সামনে নিয়ে কম্পিত স্বরে বললেন, পেশেন্টের শরীরে 3টা বুলেট লেগেছে, 2টি পেটে আর একটি বুকের একদম কাছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা এখন ওনাকে আইসিইউতে রাখবো। আগামী 48 ঘন্টা খুব ক্রিটিক্যাল যদি জ্ঞান না ফেরে, তবে উনি কোমায় চলে যাওয়ার সম্ভাবনা 100%। বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিন। ডাক্তার চলে গেলেন। করিডোরে এক মরণোত্তর নীরবতা নেমে এলো। জায়ান করিডোরে দেয়ালে পিঠ ঠেকিয়ে নিচে বসে পড়ল। তার দুর্দর্শ মাফিয়া ইমেজ আজ চুরমার হয়ে গেছে। সে বিড়বিড় করে বলতে লাগলো, কোমান না, আমার হার্টবিট আমাকে এভাবে রেখে কোথাও যেতে পারে না। ফিরে আসো জান, ফিরে আসো। আশিকের কান্নার শব্দ আর জায়ানের পাথরি নীরবতা মিলে হাসপাতালের সেই করিডোরে যেন আজ এক শোকের উপাখ্যানে পরিণত হলো। বাইরে তখন পাহাড়ি বৃষ্টি শুরু হয়েছে, যেন প্রকৃতির চোখের জল আজ এই অসমাপ্ত গল্পের পাতায় মিশে যেতে চায়। হাসপাতালের আইসিইউর করিডোরে এক জীবন্ত নরক। রাত 2:15। করিডোরের নিয়ন আলোগুলো মাঝে মাঝে কেঁপে উঠছে, যেন এই মৃত্যুপুরীতে তারাও টিকে থাকতে ভয় পাচ্ছে। আশিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নার্সরা তাকে জোর করে পাশের কেবিনে নিয়ে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। কিন্তু জায়ান, তাকে সরানো সাধ্য কার? তার কপালে ব্যান্ডেজ থেকে এখনও রক্তের ছোপ ছোপ দেখা যাচ্ছে। শার্টে শুকিয়ে যাওয়া ইনের রক্তের দাগগুলো এখন গাঢ় খয়েরি রং ধারণ করেছে। সে আইসিইউর দরজার সামনে রাখা স্টিলের বেঞ্চে পাথরের মতো বসে আছে। তার দৃষ্টি মেঝের এক বিন্দুতে স্থির। যে হাত দিয়ে সে অপরাধের জগতের সম্রাটদের শাসন করত, সেই হাত আজ থরথর করে কাঁপছে। জ্যাক এক কাপ কফি নিয়ে এসে পাশে বসল। জায়ানের কাঁধে হাত রেখে নিচু গলায় বলল, জায়ান, শরীরটা তোর ভেঙে পড়েছে, অন্তত কয়েক ঘন্টা একটু বিশ্রাম নে। ডাক্তার তো বললই ইনফেকশন ভয় আছে বলে এখন ভিতরে যাওয়া বারণ। জায়ান কোনো উত্তর দিল না। তার নীরবতা যেন ঝড়ের আগের মুহূর্ত। জ্যাক দীর্ঘশ্বাস ফেলে আবার বলল, কারা ছিল ওই লোকগুলো? পেনড্রাইভের জন্য তারা এই পর্যায়ে যাবে ভাবা যায় না। জায়ানের চোয়াল শক্ত হয়ে উঠল। মেঝের দিকে তাকিয়ে থেকে সে হিমশীতল গলায় বলল, শত্রুরা জানতো না তারা কার গায়ে হাত দিয়েছে। যারা আমার অস্তিত্বকে আঘাত করেছে তাদের জন্য জাহান্নাম ছোট মনে হবে জ্যাক। ইনায়ের শরীর থেকে ঝরা প্রতিটি রক্তবিন্দু আমি গুনে রেখেছি। এই শহর সাক্ষী থাকবে, জায়ান সিংহানিয়ার চোখের জল মাটিতে পড়ার আগে খুনিদের কলিজা আমার পায়ের নিচে থাকবে। হঠাৎ আইসিইউর ভেতর থেকে একটা যান্ত্রিক সংকেতের তীক্ষ্ণ শব্দ ভেসে এলো। বিপ বিপ বিপ। শব্দটা ক্রমাগত দ্রুত হচ্ছে। কাচের ওপাশ থেকে দেখা গেল ভেতরের মনিটরগুলো অস্থিরভাবে লাল আলো দিচ্ছে। নার্সরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করলো। একজন নার্স বাইরে বেরিয়ে আসতে জায়ান তার পথ আগলে ধরল। কি হয়েছে আমার ইনায়ার? কথা বলছে না কেন? জায়ানের কণ্ঠ তখন বাঘের গর্জন আর শিশুর হাহাকার মিশে একাকার। নার্স হাঁপাতে হাঁপাতে বলল, পেশেন্টের পালস রেট খুব দ্রুত পড়ে যাচ্ছে, হার্ট রেট মনিটরে ডাউন হচ্ছে, উনি নিঃশ্বাস নিতে পারছেন না। কথাটা জায়ানের কানে পৌঁছানো মাত্রই তার মস্তিষ্কের সমস্ত যুক্তি কাজ করা বন্ধ করে দিল। হাসপাতালের নিয়ম, সংক্রমণ, ডাক্তারের নিষেধ, সব কিছু বুড়ো আঙ্গুল দেখিয়ে সে আইসিইউর ভেতরে দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ল। নার্সরা তাকে আটকানোর চেষ্টা করেও তার উন্মাদ রূপ দেখে পিছিয়ে গেল। ভেতরে ইনায়া নিথর, শরীরটা যান্ত্রিকভাবে কাঁপছে। অক্সিজেন মাস্কের ভিতরে তার শ্বাস প্রশ্বাস আটকে আসছে। ডাক্তার দ্রুত এসে সিপিআর দেওয়া শুরু করলেন। 1 2 3 প্রেস। মহিলা ডাক্তারের কপালে ঘাম,
মনিটরের সেই সোজা রেখাটা জানান দিচ্ছে ইনায়ের জীবন আর মৃত্যুর সীমানা পেরিয়ে ওপারে চলে যাচ্ছে। জায়ান বেডের পাশে গিয়ে দাঁড়ালো। তার দু চোখ বেয়ে আজ শ্রাবণের ধারার মতো জল গড়িয়ে পড়ছে। যে মানুষটা 25 বছরের জীবনে একবারের জন্য চোখের পাতা ভেজায়নি, সে দুর্দর্শ মাফিয়া আজ এক কিশোরীর সামনে হাঁটু গেড়ে বসে পড়েছে। সে ইনায়ের বরফ শীতল হাতটা নিজের হাতের মুঠো নিয়ে গুমড়ে কেঁদে উঠল। জান, এভাবে যেতে পারো না তুমি। দেখো, আমার দিকে তাকাও একবার। তুমি না বলতে জায়ান সিংহানিয়া অনেক নিষ্ঠুর। দেখো, সেই নিষ্ঠুর মানুষটা আজ তোমার পায়ের নিচে বসে ভিখারি হয়ে প্রাণ ভিক্ষা চাইছে। এই শোনো পিচ্চি, ওঠো। তুমি না থাকলে এই হার্টবিট কার জন্য চলবে? আমার হৃৎপিণ্ড তো তোমার নিঃশ্বাসের সাথে বাঁধা। তুমি মরে গেলে আমি কার ওপর অধিকার দেখাবো? জায়ান ইনায়ের হাতের ওপর মাথা রাখল। তার চোখের তপ্ত জল ইনায়ের হাতে আর কবজিতে গিয়ে পড়ল। মিনিট তিনেক এভাবেই চলল। ডাক্তাররা হাল ছেড়ে দিয়ে একে অপরের দিকে তাকাচ্ছেন। শ্রীজি গ্রাফে তখনও সেই প্রাণহীন সোজা রেখা। ঠিক তখনই এক অলৌকিক কাণ্ড ঘটল। জায়ানের চোখের সেই তপ্ত জল হয়তো ইনায়ের অবচেতন মনকে ছুঁয়ে গেল। হঠাৎ করেই মনিটরের সেই সোজা রেখাটা আবার কেঁপে উঠল। বিপ 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 ছন্দ ফিরে এলো। ইনায়ের আঙ্গুলগুলো জায়ানের হাতের মুঠো সামান্য নড়ে উঠল। সে খুব ক্ষীণভাবে একটা দীর্ঘশ্বাস নিল। ডাক্তার অবাক হয়ে চেঁচিয়ে উঠলেন, মিরাক্কেল! হার্ট রেট আবার নর্মালে ফিরেছে, পালস ফিরেছে। কুইক ইঞ্জেকশন দিন। জায়ান মাথা তুলে তাকালো। দেখল ইনায়ের বুকের ওঠানামা আবার শুরু হয়েছে। তার ফ্যাকাশে ঠোঁটে যেন জীবনের রং ফিরে আসছে। জায়ান এক অদ্ভুত প্রশান্তিতে চোখ বন্ধ করলো। সে ইনায়ের কপালে আলতো করে চুমু খেয়ে ফিসফিস করে বলল, ধন্যবাদ ফিরে আসার জন্য জান। পুরো আইসিইউ রুমে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা। শুধু যান্ত্রিক শব্দের ছন্দে ছন্দে একটি মুমূর্ষ প্রাণের বেঁচে ওঠার গান বাজছে। হাসপাতালের জানালার ওপার দিয়ে ভোরের আলো ফুটে উঠেছে, কিন্তু আইসিইউর ভেতরে ধূসর নীরবতা যেন কাটতেই চাইছে না। সাদা দেয়াল আর যান্ত্রিক শব্দের ভিতরে ইনায়ের নিথর দেহটা বড্ড বেশি অসহায় দেখাচ্ছে। একদিন পার হয়ে গেছে, কিন্তু ওর অবস্থার কোনো উন্নতি নেই। বরং ওর ফ্যাকাশে মুখ আর স্মিত হয়ে আসা হৃদস্পন্দন ডাক্তারদের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর করে তুলছে। সকাল 8টা। আশিক অনেক অনুরোধের পর ডাক্তারের অনুমতি নিয়ে আইসিইউর ভেতরে ঢুকলো। ইনায়ের শিয়রে বসে ওর হিমশীতল হাতটা নিজের মুঠোয় নিল সে। বোনের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে আশিকের চোখ ভিজে এলো। আই অ্যাম সরি রে বোন, আশিক ভাঙা গলায় ফিসফিস করে বলল। যে বুলেটটা আমার প্রাপ্য ছিল, তুই কেন সেটা নিজের বুকে নিলি? তোর এই ভাইয়াকে বাঁচানোর জন্য নিজের মৃত্যুর মুখে ঠেলে দিলি কেন? তুই তো জানিস, তুই ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই। তোকে ছাড়া আমি কিভাবে বাঁচব? আশিক কিছুক্ষণ চুপ করে থেকে চোখের জল মুছে আবার বলল, তোর জন্য একটা সারপ্রাইজ আছে ইনু। আমি মাম্মার খোঁজ পেয়েছি, একদম সত্যি বলছি। আর মাত্র 2 দিনের ব্যাপার। আমি তোকে মাম্মার কাছে নিয়ে যাব। তুই শুধু একবার চোখ মেলে তাকা। তুই না বলেছিলি ওনার কোলে মাথা রেখে সব নালিশ করবি? সেই সুযোগ আর হাতছাড়া করিস না রে ইনু। আশিকের শেষ কথাগুলো শেষ হতেই হঠাৎ পাশের হার্ট রেট মনিটরটা তীক্ষ্ণ শব্দে বেজে উঠল। ইনায়ের আঙুলগুলো আশিকের হাতের ভেতর সামান্য কেঁপে উঠল। মনিটরের আঁকাবাঁকা রেখাগুলো এক মুহূর্তের জন্য সজীব হয়ে উঠল। নার্স দ্রুত কাছে এসে রিডিং দেখে অবাক হয়ে বললেন, অফিসার, আপনার বোন আপনার কথায় রেসপন্স করার চেষ্টা করছেন। ওনার অবচেতন মন আপনার কথা শুনতে পাচ্ছে। এভাবে যদি উনি লড়াই করেন, তবে খুব শীঘ্রই ওনার জ্ঞান ফিরে আসবে। আশিক যেন এক মুহূর্তের জন্য নতুন জীবন পেল। সে আনন্দে প্রায় আত্মহারা হয়ে উঠল। আমি জানতাম আমার বোন অনেক স্ট্রং, ও আমাকে একা রেখে যাবেই না। নার্স মৃদু হেসে বললেন, স্যার, আপনার সময় শেষ, এখন বাইরে যেতে হবে। আশিক ইনায়ের কপালে শেষবারের মতো চুমু খেয়ে দীর্ঘশ্বাস ফেলে কক্ষ থেকে বেরিয়ে এলো। আইসিইউর দরজা দিয়ে বের হতেই আশিক দেখল জায়ান আর জ্যাক সামনে দাঁড়িয়ে আছে। জায়ানের চোখ দুটো এখনও লাল। সারা রাত সে এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করেনি। ঠিক সেই মুহূর্তেই আশিকের ফোনে সিআইডি ডিপার্টমেন্ট থেকে একটি কল এলো। ফোনটা কানে নিতেই আশিকের কপালের শিরাগুলো ফুলে উঠল। সে কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দিল। আশিক কিছুক্ষণ পর গুম হয়ে দাঁড়িয়ে থেকে জায়ানের সামনে গিয়ে দাঁড়ালো।
চিরশত্রুর চোখে আজ সে প্রতিহিংসায় নয় বরং এক অজানা আরতি দেখতে পেল। আশিক নিজেকে কিছুটা শান্ত করে বলল, কখনো ভাবিনি যে আল্লাহ আমাকে এমন দিন দেখাবেন যেখানে নিজের শত্রুর উপর ভরসা করতে হবে, কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি যা, তাতে তোমার চেয়ে বেশি বিশ্বস্ত কাউকে ভাবতে পারছি না। তো আপনাদের এই পার্টটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। টেক কেয়ার।